আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন জ্ঞানী ব্যক্তি, সাহিত্যিক ব্যক্তি, দার্শনিক ব্যক্তি যেখানে যায় তার জ্ঞান, সাহিত্য এবং দর্শনের ছাপ রেখে যায়। সেই ধারাবাহিকতা থেকে বাদ পড়লেন না ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। আপনারা জানেন ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। পরবর্তী জীবনে তিনি তার কর্মজীবন শেষ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে ছিলেন। তারপর তিনি অবসরে গেছেন। এই নাজমুল আহসান কলিমুল্লাহ ইনি বর্তমান সময়ের যিনি সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি ক্রিটিক এবং সমালোচক, এবং তিনি সবচেয়ে বেশি প্রিডিকশন করে থাকেন যে এটা হবে ওটা হবে। এবং ওনাকে কেউ প্রশ্ন করলে বলে আমি অথেন্টিসিটি ছাড়া আমার কাছে দলিলাদি বা প্রমাণাদি না থাকলে আমি কোনো কথা বলি না। এবং তিনি সরকারকে কোনো ইস্যুতেই কোনোভাবেই ছাড় দেন না। এবং এই সরকার ক্ষমতায় আসার দীর্ঘ 10 মাস পরে তার বিরুদ্ধে একটা দুদকের মামলা হয়। সেই মামলা কি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা ভবনের নকশা পরিবর্তন সংক্রান্ত মামলা। পরবর্তী দিনে লাইভে এসে বলেন আমার যারা শত্রুপক্ষ তারা আমাকে ঘায়েল করতে, দমন করতে বা অপদস্থ করতে এই পরিকল্পনা গ্রহণ করেছেন। আমি কোনো দুর্নীতি করিনি, আমি এটি আইনে ভাষায় বা আইনেভাবে এটা মোকাবেলা করব। তিনি আদালতে বলেছেন যে সাহিত্যের যে গুণাগুণ, তিনি দেখলাম আটক হওয়ার পরে তার মুখ আমার একবারও মলিন বা বিবর্ণ মনে হয়নি, যে ধূসর মনে হয়নি। তিনি দেখলাম মোটামুটি হাসি খুশি আছেন, তিনি হাসি খুশি মুড নিয়েই চলছেন। এবং তিনি আদালতে একটা কথা বলেছেন যে কবর আর কারাগারে একা আসতে হয়, একাই যেতে হয়। যথার্থ কথাই বলেছেন, কারণ এখানে কেউ সঙ্গী সাথী থাকে না। কারণ আপনি 1000 কোটি টাকা রোজগার করবেন, লক্ষ কোটি টাকা উপার্জন করবেন, মিলিয়ন বিলিয়ন কোটি টাকা উপার্জন করবেন, যাদের জন্য করবেন তারা সেই আপনার সন্তান, পরিবার, কেউই তো আপনার সাথে কবরে যাবে না, কেউ তো আপনার সাথে কারাগারেও যাবে না। ওখানে আপনাকেই একা একা যেতে হবে, আপনাকেই বা আমাদেরকেই একা একা সেখান থেকে ফিরতে হবে। এই যে ইস্যুটা উনি বলেছেন। এবং উনি যখন প্রিজন ভ্যানে ছিলেন সেখান থেকে উনি অল টাইম ওনার হাতে একটা ঘড়ি থাকতো, একটা কলম থাকতো, এবং 2 হাতে কিছু অলঙ্কার আদির ভিতরে আংটি থাকতো। তিনি প্রিজন ভ্যানের যে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে তিনি তার শখের ঘড়িটা, যে ঘড়িটা তিনি পরে রাখতেন, সেই ঘড়িটা, আংটি এবং তার প্রিয় কলম, অ্যাজ এ এডুকেটেড পারসন এবং একজন অধ্যাপক হিসাবে তিনি তার কলমটাকে ছুঁড়ে দিলেন বা ফেলে দিলেন, বা পাশে যে ছিল তার হাতে দিয়ে তিনি এক কাপড়ে ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ ইনি কারাগারে গেলেন। দেখেন, আমার কথা হলো যে লোভ লালসা, অর্থনৈতিক লিপ্সা সবার ভেতরে কম বেশি থাকে। সেটা নিয়ে আমি বলবো না যে উনি কোনো অন্যায় করেননি বা করতে পারেন না। আমি এই ধরনের দাবিটা আমি কখনো আমার ব্যক্তিগত পর্যায় থেকে করব না, কারণ এটা তার ইংরেজিতে একটা কথা আছে, ম্যান ইজ সেলফিশ বাই হিজ ওন নেচার। মানুষ স্বভাবতই স্বার্থপর, এবং এই স্বার্থপরতাই মানুষকে বিপদগ্রস্ত করে। এবং কথা আছে যে অর্থ দেখলে কাঠের পুতুলও হা করে। সেক্ষেত্রে উনি যখন ভিসি ছিলেন তখন হয়তো বা কোটি কোটি টাকা লেনদেন হয়েছেন, এদিক ওদিক হতেও পারে, আমি এটা অস্বীকার করব না বা এটা নিয়ে আমি কোনো যুক্তিও দাঁড় করাবো না। কিন্তু একটা বিষয় আমার কাছে মনে হলো যে উনি মনে করেন অন্যায় করেছেন বা করেননি, উনি কিন্তু দেশেই ছিলেন। উনি কোনোভাবেই এই যে 10 মাস পরে ওনার মামলা হয়েছে, ওনার প্রথম দিকে যেভাবে ধরপাকড় বা বিভিন্ন লোকের বিরুদ্ধে মামলা হয়েছে বা হয়েছে, যে অভিযোগ হয়েছে, তাতে করে বোঝাই যাচ্ছিল যারা তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রধান, আরও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে যেভাবে মামলা দেওয়া হয়েছে হরহামেশা। তো উনি তো এটুকু গেস করতে পারেন যে টুডে অ্যান্ড টুমোরো আই হ্যাভ টু ফেস দিস প্রবলেম, যে এই যে আমাকেই এই সমস্যা ফেস করতে হবে বা মোকাবেলা করতে হবে। এটা তো উনি নর্মালি আমরাও বুঝতে পারি যে এই ধরনের যারা ব্যক্তিত্ব আছে বা নিজের ভেতরে কি অন্যায় অপকর্ম আছে সেটা নিয়ে তো
উপলব্ধি করা যায়। তো ওনার ভেতরে যদি ওই মানে ভয়টা থাকতো বা ওই টেন্ডেন্সিটা থাকতো, তাহলে কিন্তু উনি বিদেশ চলে যেতে পারতেন। কারণ ওনার বিদেশে যাওয়ায় আমার ধারণা, কারণ ওনার সব পাসপোর্টই হয়তো বা আছে, ভিসা আছে, হয়তো বা ওনার সন্তানরা, স্ত্রী, পরিবার বর্গরা হয়তো বা বিদেশে থাকেন, উনি চলে যেতে পারতেন, কিন্তু উনি কিন্তু যাননি, দেশেই ছিলেন। এবং নিয়মিত তিনি বিভিন্ন মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া থেকে, ইলেকট্রনিক মিডিয়া থেকে, মানে আমাদের যে পেপার, যে মিডিয়া, পত্রিকা, যে কাগজগুলো, সেখানে কিন্তু প্রতিনিয়ত ওনার কোনো না কোনো সেক্টরে ওনার বক্তব্য থাকতেন। অ্যাট দ্য এন্ড লাস্ট যে কয়েকদিন আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তিনি উপস্থিত হতেন এবং ওনার জ্ঞানগর্ভ যে বক্তব্য, সেই জ্ঞানগর্ভ বক্তব্যগুলো উপস্থাপন করতেন। অবশ্য ওনার যে কথাগুলো, সেগুলো একেবারে ক্লিয়ার এবং কাট এবং স্পষ্ট। উনি কোনো রাগ ঢাক রেখে বলেন না, উনি মানে যা মন চায় বলে দেন। এবং ওনার যে অ্যাজাম্পশন, ওনার যে প্রিডিকশন, সেটা তিনি সুন্দর করে উপস্থাপন করেন। এটা হয়তো বা অনেকের হজম করাও কঠিন। যাই হোক, তেনার যে জ্ঞানগর্ভ একজন ব্যক্তি, আমরা ওনাকে নিয়মিত যে আগে দেখতাম, সেই দেখা থেকে আমরা এখন মিস করব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।